আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আমরা আমাদের ক্লাস শুরু করতেছি। আজকে হচ্ছে আমাদের 11তম ক্লাস। আমরা 10টি ক্লাস এই পর্যন্ত শেষ করেছি। আজ ইনশাল্লাহ আমরা সহজ কোরআন শিক্ষা কোর্সের বা সহজ কোরআন শিক্ষা কায়দার 11তম ক্লাস শুরু করব ইনশাল্লাহ। আমরা শুরু করতেছি। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আচ্ছা, আমি ক্লাস শুরু করতেছি। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? জি হুজুর। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করেছি আপনাদের দেখার জন্য। স্ক্রিন শেয়ার সবাই দেখতে পাচ্ছেন? সবাই কি স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? আপনারা যদি স্ক্রিন শেয়ারটা না দেখে থাকেন তাহলে জানাবেন যে হুজুর আমি দেখতে পাচ্ছি না। না হুজুর, আচ্ছা, ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছেন। তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা শুরু করতেছি। আমরা তো কায়দার প্রথম 5টা পৃষ্ঠার মধ্যে হরফ নিয়ে আলোচনা করেছিলাম। হরফের অধ্যায় ছিল। এরপর 5 পৃষ্ঠা বা 6 পৃষ্ঠা ছিল হরকত। এরপর আমরা আরেকটা অধ্যায়ে পড়লাম, সেটা হচ্ছে তানবিন। 2 সবর 2 ইসের 2 পেশকে তানবিন বলা হয়। তানবিনের অধ্যায়ও আলহামদুলিল্লাহ আমাদের শেষ হয়েছে। আজ থেকে আমরা শুরু করব জসমের অধ্যায়। এখান থেকে আরেকটি অধ্যায় শুরু হচ্ছে জসম। আমরা প্রথমেই জানবো যে জসম কাকে বলা হয়, জসম কাকে বলা হয় এবং জসমযুক্ত হরফ কিভাবে পড়তে হয়, এই বিষয়টা আমরা জানবো। এখানে দেখেন 2টা শব্দ লেখা আছে। একটা হচ্ছে সাকিন, এর পাশে লেখা আছে জসম। সাকিন বা জসমের পরিচয়। প্রথমে আমরা জানবো যে সাকিন কাকে বলা হয় বা জসম কাকে বলা হয়। মূলত সাকিন এবং জসম দুটোটা দুইটা একটা চিহ্নের নামই হচ্ছে দুইটা। সাকিনও বলতে পারেন বা এটাকে আপনি জসমও বলতে পারেন। তাহলে জসম বা সাকিন কাকে বলা হয়? এই যে দেখেন, এখানে যে প্রথম শব্দটা দেখতে পাচ্ছেন, প্রথম শব্দের হরফ ছিল বা এবং সিন। বা হরফের নিচে হচ্ছে জের, আর সিন হরফের উপরে হচ্ছে, আপনারা যেই চিহ্নটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সাকিন। সিন হরফের উপরে যেই চিহ্নটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সাকিন। এটাকেই সাকিন বলা হয়। এই চিহ্নটাকে আবার জসম বলা হয়। অর্থাৎ একই চিহ্নের 2 নাম, জসম বা সাকিন। আচ্ছা, সবাই ফোনগুলো একটু মিউট করে রাখেন। তাহলে আমরা জানলাম যে জসম বা সাকিন একই চিহ্নের 2 নাম। এরপর আমরা জানবো যে জসম বা সাকিনের পরিচয়। জসম বা সাকিনযুক্ত হরফটিকে কিভাবে পড়তে হবে। জসম বা সাকিনযুক্ত হরফটিকে এখানে লেখা আছে যে জসমযুক্ত হরফকে পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়। জসম বা সাকিনযুক্ত হরফটাকে পূর্বের যেই হরকত থাকবে, যেমন প্রথম শব্দটা দিয়ে আপনাদেরকে বুঝাই, সেটা হচ্ছে যে দেখেন, প্রথম যে শব্দটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বা এবং সিন, একসাথে লেখা আছে বা এবং
সিন। বা হরফের নিচে আছে জের, আর সিন হরফের উপরে আছে সাকিন বা জজম। এই সাকিন বা জজমযুক্ত হরফটিকে আমরা আগের হরকত অর্থাৎ বা হরফের নিচে যে জের আছে এই জেরের সাথে মিলিয়ে পড়ব। তাহলে আমরা এর উচ্চারণটা কিভাবে করব? বা সিন জের। একটু খেয়াল করে দেখেন আমি কিভাবে পড়তেছি। বা সিন জের, বিস, বিস। এখানে দুইটা হরফ আছে, একটা হচ্ছে বা, একটা হচ্ছে সিন। এই দুইটা হরফে যে মাখরাজ এবং সিফাত, ওই মাখরাজ এবং সিফাত অনুযায়ী আপনারা প্রত্যেকটা হরফ উচ্চারণ করবেন। এখানে আমরা বা হরফের মাখরাজ পড়েছিলাম, দুই ঠোঁট থেকে বা হরফটা উচ্চারিত হবে। বা এটা শক্ত হরফ, বা এটা চিকুন হরফ। আর সিন ছিল জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সাথে লাগবে। সাথে সাথে এখানে সিন হরফে যে সিফাত ছিল, এক নম্বর সিফাত ছিল যে সিন এটা চিকুন হরফ। আরেকটা সিফাত ছিল সিন এটা ঝিঝি পোকার মতো আওয়াজ হবে। তাহলে এই সিফাত এবং মাখরাজ অনুযায়ী আপনাদের বলতে হবে। আবার বা হরফের নিচে আছে জের। আমরা জেরের উচ্চারণের সময় পড়েছিলাম যে জের এটা আমাদের যে ঠোঁট আছে ডানে বামে দুদিকে ছড়িয়ে পড়বেন, আমাদের ঠোঁটকে দুদিকে ছড়িয়ে পড়বেন। যেমন বা সিন জের বিস। এরপরে শব্দ দেখেন লাম নুন সাবর লান। এখানে লাম নুনকে ধরবে, নুন হরফের উপরে আছে সাকিন। লাম নুন সাবর লান। এরপরে শব্দ হচ্ছে ফা র সাবর ফার। এখানে র হরফটা মোটা হবে। আমরা তো আগে পড়েছিলাম যে র হরফ এটা ক্ষেত্র বিশেষ মোটা হয়। অনেক সময় দেখবেন র এটা মোটা হবে, আবার কোথাও কোথাও র এটা চিকন হবে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা সামনে আসবে। পুরো একটা অধ্যায় থাকবে র হরফে, যে র হরফটা কখন মোটা হয় আর কখন চিকন হয়। তো সেই নিয়ম অনুযায়ী এখানে র হরফ এটা মোটা হবে। তাহলে আমরা র হরফটাকে মোটা করে পড়ব। ফা র সবর ফাল, মোটা করে ফাল, মুখ ভরে উচ্চারণ করবেন। ফা র সবর ফাল। এরপর হচ্ছে আইন, আইন নুনকে ধরবে। আইন নুন সবর আন, আইন নুন সবর আন। এরপরে হরফ হা। এই হাটা তো আমরা পড়েছিলাম যে বাতাস একেবারে ছেড়ে দিয়ে পড়বেন। হা লাম সবর হাল, একদম বাতাস ছেড়ে দিয়ে। হা লাম সবর হাল। আচ্ছা, এরপরের লাইন দেখেন, এখানে র হাকে ধরবে। এই হা আমরা পড়েছিলাম যে বাতাস তো বের হবে এবং হায়ের উচ্চারণ হবে, কিন্তু বাতাস যে বের হবে বাতাসের একটা শব্দ হবে এবং র হরফ এখানে মোটা হবে। র হা সবর রহ। এখানে র হা সবর রাহ পড়া যাবে না। অনেকেই র হা সবর রাহ পড়তে পারেন। যেমন আমরা এই বিসমিল্লার মধ্যে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, একই শব্দ এখানে আছে রহমা, রহ। ওইখানেও র হাকে ধরবে এবং ওইখানে ওই হাটা হচ্ছে এই হা, অর্থাৎ জিমের মতো হা। তো এখানে যদি আপনি পড়েন যে বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে আপনি বলেন এটা শুদ্ধ হবে না ভুল হবে, এটা এখন আপনারাই বলতে পারবেন। তাহলে আমরা বুঝলাম যে এখানে র হরফটা মোটা হবে এবং রাহমানির রাহিম এটা ভুল উচ্চারণ, এখানে হবে রহমানির রহিম। তাহলে এই শব্দটা এখন আমরা পড়ব র হা জবর রহ, রহ, এবং বাতাস যে বের হবে বাতাসের শব্দ হবে। এরপরে শব্দ বা সিনজের বিস, না এটা তো হচ্ছে সিন মিমসের সিম, সিন মিমসের সিম। এরপর হচ্ছে হামসা নুনজের ইন, হামসা নুনকে ধরে ফেলবে, হামসা নুন জের ইন। এরপর হচ্ছে বা রসের বীর, এখানে আবার র হরফ এটা চিকুন হবে। তো কোথায় র হরফ মোটা হচ্ছে কোথায় চিকুন হচ্ছে এগুলো আমি বলে দিতেছি, কিন্তু এর আলোচনা কিন্তু সামনে আসবে। তখন আপনারা সম্পূর্ণটা বুঝতে পারবেন যে কেন আমরা চিকুন বলতেছি, কেন এটাকে মোটা বলতেছি। আপনারা যখন ওই অধ্যায়টা পড়বেন তখন এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তাহলে এখানে র হরফ চিকুন হবে। র হা বা রসের
বীর, বা রসের বীর। এরপর হচ্ছে বা হামদাসের বি, এখানে বা হামজাকে ধরবে এবং হামসা উপরে আছে সাকিন। যখনই আপনারা দেখবেন যে হামসা হরফটা সাকিন হচ্ছে, তখন আগের হরকত ওই হামসাকে শক্ত করে ধরবে এবং ধাক্কা দিয়ে পড়বেন, কেমন যেন একটা ধাক্কা দিয়ে পড়তেছেন। বা হামদাসের বি, বা হামদাসের বি, এভাবে। আপনারা যারা উপস্থিত আছেন ক্লাসে সবাই এখন আমার সাথে সাথে একটু পড়েন। আমি যখন প্রত্যেকটা শব্দ বলবো তখন আপনারা নিজেরা ওই শব্দটা বলার চেষ্টা করবেন, দেখবেন যে আমার মতো আপনারটা হচ্ছে কি না। আচ্ছা, এরপরে শব্দ কফ। এটা তো কফের মাখরাজ ছিল, জিহ্বার গোড়া উপরে তালুর সাথে লাগবে। কফ লাম পেশ কুল, কফ লাম পেশ কুল। কফ হরফের উপরে আছে পেশ, আর আমরা পেশের উচ্চারণের সময় পড়েছিলাম ঠোঁট গুল করে পড়বেন। কফ লাম পেশ কুল। এরপর হচ্ছে হা, এটা হচ্ছে গোল হা, বাতাস একেবারে ছেড়ে দিয়ে পড়বেন। হা মিম পেশ হুম, হা মিম পেশ হুম। এরপরে শব্দ লাম হা পেশ লুহ, বাতাস ছেড়ে দিয়ে লাম হা পেশ লুহ। এরপর দাল জা পেশ দুজ, ঝিঝি পোকার মতো আওয়াজ হবে, দাল জা পেশ দুজ। এরপর হা সৎ পেশ হোস, সৎ এটা মোটা হরফ, মোটা করে পড়বেন। হা সৎ পেশ হোস। আচ্ছা, এরপরে 4টা করে হরফ এনে এখানে শব্দ তৈরি করা হয়েছে। এখানেও র হরফটা মোটা হবে, এটা মনে রাখবেন যে এখানেও র হরফ এটা মোটা হবে। হামসা র সাবর আর, সিন জবর সা আর সা, লাম সাবর লা আর সালা। এখানে আপনি রটাকে মোটা করে পড়বেন আর সালা, কিন্তু যদি র হরফটাকে চিকন করে পড়েন তাহলে উচ্চারণ হবে আর সালা। এখানে যদি র হরফকে আপনি চিকুন করে পড়েন তাহলে উচ্চারণ হবে আর সালা, হামসা র সাবর আর, কিন্তু এটা হবে না, এখানে হবে আর 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 সালা, আর সালা। এরপরে শব্দ হামসা কাফ সাবর আখ, র সাবর র, আখ র, মিম সাবর মা, আখ র মা, র মোটা করে পড়বেন, আখ র মা। এরপরে শব্দ হামসা হা সাবর আহ, মিম সাবর মা, আহ মা, দাল পেশ দু, ঠোঁট গোল করে পড়বেন, আহ মা দু। দেখেন এখানে হা হরফ আমি যখন বলতেছি তখন বাতাস বের হচ্ছে, আহ আহ মা দু। এরপরে শব্দ হামসা কাফ সাবর আক, বা সাবর বা, আক বা, র পেশ রু, আক বা রু। এরপরে শব্দ হামসা মিম সাবর আম, র দুই সের রিন, আম রিন। আচ্ছা, এরপরে হা পেশ হো, শিনজের শি, হোসি, র তা সাবর রত, হোসি রত। এরপরে শব্দ নুন পেশ নু, শিনজের শি, নুশি, র তা সাবর রত, নুশি রত। এরপরে শব্দ আইন, আইন ইয়া সাবর আই, নুন দুই পেশ নুন, আই নুন। এরপরে শব্দ কফ, কফ লাম সাবর কল, বা দুই পেশ বুন, কল বুন। এরপরে শব্দ হামসা লাম সাবর আল, হামসা লামকে ধরবে, হামসা লাম সাবর আল, হামিম সাবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হাম দু। এখানেও দেখেন হা মিমকে ধরতেছে, আর আমরা হা হরফ পড়েছিলাম যে যখন বাতাস বের হবে বাতাসের শব্দ হবে, আল হা, হা। এখন আপনি যদি এই হা না পড়ে গোল হা পড়েন, অর্থাৎ বাতাস ছেড়ে দিয়ে, তখন কিন্তু এটার অর্থের পরিবর্তন হয়ে যাবে। অতএব এখানে
আপনাকে এই হাই বলতে হবে, জিমের মতো যেই হা বাতাস বের করবেন এবং বাতাসের শব্দ করে পড়তে হবে। হামসা লাম সাবর আল, হামিম সাবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। আচ্ছা, এরপরে শব্দ হামসা হাসের ইহ, দাল সের দি, ইহ দি, ইহ দি। এই শব্দটা কিন্তু সূরা ফাতিহার মধ্যে আছে। আমরা সূরা ফাতিহার মধ্যে এই আয়াতটা পড়ি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওখানে কিন্তু এই শব্দটা আছে ইহদি। তো অনেকেই দেখবেন যে ইহদি বলে না, বলে ইহিদি, অর্থাৎ হায়ের নিচে জের দিয়ে পড়ে, এটাও ভুল। এখানে শব্দটা হবে হামসা হাসের ইহ, দাল সের দি, ইহ দি। হামসা হাকে ধরে ফেলবে, ইহ দি। এরপরে শব্দ সিন আইনকে ধরবে, সিন আইন সাবর সা, ইয়া সাবর ইয়া, সা ইয়া। ওয়াও ঠোঁট গোল করে, ওয়াও নুন সাবর ওয়ান, ওয়ান। হার সাবর হার, ওয়ান হার। এরপরে শব্দ জিম মিম সাবর জাম, আইন দুই সাবর আন, জাম আন। এরপর আইন শিন জবর আশ, দেখেন এখানে শিন হরফের আওয়াজটা অনেক বড় করে পড়বেন। আইন শিন জবর আশ, র দুই সে রিন, আশ রিন, আশ রিন। এরপরে শব্দ শিন হামজা জবর সা, শিন হামজাকে ধরবে, হামজার উপরে সাকিন থাকলে ধাক্কা দিয়ে পড়বেন। শিন হামজা জবর সা, নুন দুই পেশ নুন, সা নুন। এরপরে শব্দ কফ, কফ বাকে ধরবে, কফ বা জবর কব, ব দুই জবর বন, কব বন, কব বন। বদ এটা মোটা হরফ, কব বন। এরপরে শব্দ লাম গইন জবর লাগ, গইন মোটা হরফ, লাম গইন জবর লাগ, ওয়াও দুই জবর ওয়ান, ঠোঁট গুল করে উচ্চারণ করবেন, ওয়াও দুই জবর ওয়ান, লাগ ওয়ান। লাম গইন জবর লাগ, ওয়াও দুই জবর ওয়ান, লাগ ওয়ান। এরপরে শব্দ মিম সিন জের মিস, কাফ দুই পেশ কুন, মিস কুন। মিম সিন জের মিস, কাফ দুই পেশ কুন, মিস কুন। এরপরে শব্দ নুন খ সাবার নাখ, লাম দুই সাবার লান, নাখ লান। খ এটা মোটা হরফ, মোটা করে পড়বেন। নুন খ সাবার নাখ, লাম দুই সাবার লান, নাখ লান। আচ্ছা, এরপরে শব্দ ইয়া সিন পেশ ইউস, এখানে ইয়া সিন পেশ ইউস, র দুই সাবর রন, ইউস রন, ইউস রন। এরপরে শব্দ হামসা গইন সাবর আগ, গইন মোটা হরফ, ত সাবর ত, ত এটাও মোটা হরফ, আগ ত। দেখেন দুটা হরফই মোটা করে পড়তে হবে। হামসা গইন সাবর আগ, ত সাবর ত, আগ ত। শিন জবর শা, আগ ত শা, আগ ত শা। এরপরে শব্দ হামসা ফা সাবর আফ, বাতাস ছেড়ে দিয়ে, আফ। লাম সাবর লা, আফ লা। হা সাবর হা, আফ লা হা, আফ লা হা। এরপরে শব্দ হামসা আইন সাবর আ, হামসা আইনকে ধরবে, আ। আ যখন আপনি হামসা উচ্চারণ করবেন তখন মুখের খালি জায়গা থেকে শক্ত করে উচ্চারণ করবেন, আ। এরপর আইন কণ্ঠনালীর মধ্যখান থেকে, অর্থাৎ আ বলে মুখের খালি জায়গা থেকে শুরু করবেন, এরপর আইনকে গিয়ে ধরবেন, তখন চলে যাবেন কণ্ঠনালীর মধ্যখানে। কিন্তু সেখানে গিয়ে আবার আইনকে শক্ত করা যাবে না, শক্ত করা যাবে না। হামসা আইন সাবর আ, বা পেশ বু, আ বু, দাল পেশ দু,
আ'বুদু। এরপরে শব্দ ইয়া পেশ ইউ, ওয়াও সিন যাবার ওয়াস, ঠোঁট গোল করে ইউ ওয়াস, ইউ ওয়াস। ওয়াওসের উই, ওয়াওসের উই, ইউ ওয়াস উই। সিন পেশ সু, ইউ ওয়াস উই সু, ইউ ওয়াস উই সু। আমি আবার বলতেছি ইয়া পেশ ইউ, ওয়াও সিন যাবার ওয়াস, ঠোঁট গোল করে ইউ ওয়াস, ওয়াওসের উই, ইউ ওয়াস উই। সিন পেশ সু, ইউ ওয়াস উই সু, ইউ ওয়াস উই সু। আচ্ছা, তাহলে আজকে আমরা ক্লাসে কি জানলাম সেটা হচ্ছে যে জজম ও সাকিনের পরিচয় এবং জজমযুক্ত হরফ বা সাকিনযুক্ত হরফ কিভাবে পড়তে হবে। জজমযুক্ত হরফকে পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয় এবং এখানে অনেকগুলো শব্দ আনা হয়েছে জজমযুক্ত হরফের। সবগুলো শব্দই আপনাদেরকে আমি পড়ে শোনালাম। আশা করি আপনারা এখানে শব্দগুলো বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কোনো একটা শব্দের ব্যাপারে আরেকবার জানার প্রয়োজন হয় বলতে পারেন। আচ্ছা হুজুর, মানে জজম আর ওয়াও তো প্রায় একই রকম না চিহ্নটা? জজম আরেকটা কি? জজম আর হলো ওয়াও। না, ওয়াও তো হচ্ছে হরফ, আর জসম তো এটা হরফ না। না পেশ, সরি পেশ। না না, পেশের মাথাটা একটু ভিন্ন থাকবে। এই যে দেখেন, আচ্ছা আচ্ছা। এই যে পেশ তো জসমের মতো না, ও, দুইটাই দুই জিনিস। মানে একটু ফাঁক থাকবে, একটু, পেশটা একটু হ্যাঁ ফাঁক থাকবে। হ্যাঁ, ফাঁকা, জসমটা একটু ফাঁকা থাকবে আর পেশের হ্যাঁ, মাথাটা বুঝতে পারছি। সম্পূর্ণ গোল মিলানো থাকবে। এখানে যে শব্দগুলো আছে ওই শব্দগুলোর ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন, যেহেতু এই শব্দটা আরেকবার বুঝিয়ে দেন। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই জসমযুক্ত হরফের শব্দগুলো আপনারা খুব ভালো করে পড়ে আসবেন। তো এটা তো গেল, এরপরে আসছে কলকলা। এখানে আপনাদের আরেকটা হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর ওই দ্বিতীয় লাইনে লাস্টে বা হামজা জের ইটা একটু হ্যাঁ, ধরে বুঝাই। বা হামসা, এটা হচ্ছে হামসা। এরকম হামসা অনেক জায়গায় আসবে, যে হামজার উপরে এরকম সাকিন। যখনই আপনি হামজার উপরে এরকম সাকিন দেখবেন তখন আগের হরকত সেই হামজাটাকে যখন ধরবে শক্ত করে ধরবে এবং ধাক্কা দিয়ে পড়বেন। বা হামদাজের বি, বা হামজা জের ই। হ্যাঁ বি। লামটা ধরবো না না? না না, এটা তো লাম না। লা- নিচে এই যে নিচে যেটা দেখতেছেন লম্বা লম্বি, এটা কিন্তু হামসাই বা আলিফ যেটাকে বলেন, এটা তার আলিফ হবে না, এখন এটা হামসা হয়ে গেছে। বা বা হামদাসের বি, ই। হ্যাঁ। বা হামজা জের বি। এখানে তো আরেকটা শব্দ ছিল যে শিন হামদা যাবর সা, এখানেও ধাক্কা দিয়ে পড়বেন। শিন হামদা যাবর সা, নুন দুই পেশ নুন, সা নুন। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উপর থেকে 3 নাম্বার লাইন একটু পড়ে শোনো। 3 নাম্বার ঘরেরটা, ডান দিক থেকে 3 নাম্বার ঘর। তৃতীয় না, আপনি কত নাম্বার লাইন বলতেছেন? উপরে সর্বোপরে ডানের দিক থেকে 3 নাম্বার। হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ জি। এটা হচ্ছে ফা র জবর ফার, এখানে র হরফটা মোটা হবে। একটা হচ্ছে ফা র জবর ফার, আমি চিকুন করে পড়লাম, এই এমনটা না। ফা র জবর ফাও, আপনি মুখ ভরে উচ্চারণ করবেন, ঠিক আছে। ফা কিন্তু মোটা হবে না, মোটা হবে র হরফটা। ফা যখন রকে গিয়ে ধরে ফেলবে ওই ধর অবস্থায় এটাকে মোটা করবেন। ফা র জবর ফার। পার। জি ওস্তাদ, কবেদনটা বলেন দেন। কবেদন একদম লাস্টে কবেদন। কবে বলেন আচ্ছা, এখানে ওই যে আপনি প্রশ্ন করতেছেন এখানে কলকলাটা কেন আমি করলাম না, এই বিষয়ে কলকলার অধ্যায়টা সামনে আসতেছে, এই জন্য এখানে কথা আমি বলে নাই। দদের কথা, দদটা উচ্চারণটা একটু সুন্দর করে একটু কফ আয়না বা জবর কব,
কফ বা জবর জি কব, ضاد দুই জবর জি দন, কব দন। এখানে দদ এটা মোটা হরফ, মোটা করে পড়বেন, আকার ছাড়া পড়বেন। কব দন, মুখ ভরে উচ্চারণ করবেন। কফ কব, কব দন। জি স্যার, ঠিক আছে। দদের পাশে হচ্ছে হামজা আছে, যেটা জমজম নাই, যে জন্য এটাকে ধরবো না, না? এটা হ্যাঁ, এটা তো আর জসম না, এটা আলিফ। উপরে যেহেতু নাই সেজন্য এটাকে ধরবো না, না? না না, এখানে কোনো কিছু ধরতে হবে না, এখানে এটা শুধু আলিফ। যখন আলিফের উপরে জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ বা সাকিন তাসদিদ কিছু আসবে, তখন সেটা হামজা হবে। এছাড়া যতক্ষণ পর্যন্ত এটা এইভাবে খালি থাকবে, এটা আলিফ থাকবে। আর দুই জবরের সাথে আলিফ আসলে সেই আলিফটা পড়তে হয় না। পড়তে হয় না বলতে, আপনি যদি না পড়েও শব্দটা বলেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, সবাই একটু ক্লাসে থাকেন একটা মিনিট। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের অধ্যায় শুরু করি। আমাদের পরবর্তী অধ্যায় আসতেছে কলকলা হরফ। দেখেন, এর পরের অধ্যায় সেটা হচ্ছে কলকলা। প্রথমে আমরা জানব কলকলার পরিচয়, এরপর কলকলার এর অর্থ কী, এবং কলকলা হরফ কয়টি, কলকলা কিভাবে করে পড়তে হয়, বিস্তারিত ইনশাল্লাহ এখন জানব। আমরা প্রথমে জানব যে কলকলার পরিচয়। কলকলা এর অর্থ হচ্ছে প্রতিধ্বনি বা কম্পন হওয়া। একটা হরফ প্রতিধ্বনি হবে বা এটার আওয়াজটা আপনার ফিরে আসবে, রিপিট হবে। যেমন কোনো একটা শক্ত একটা বস্তু যদি আমরা দেয়ালে নিক্ষেপ করি, দেয়ালে মারি, তখন ওই বস্তুটা যেমন দেয়ালে আঘাত করে আবার ফিরে আসে, ঠিক তেমনিভাবে কলকলার যে হরফগুলো আছে, এই হরফগুলো তার নির্দিষ্ট মাখরাজ থেকে উচ্চারিত হবে। কলকলা হরফগুলো তার সিফাত এবং মাখরাজ, সিফাত তার মাখরাজ অনুযায়ী উচ্চারিত হবে এবং আওয়াজটা আবার ফিরে আসবে। এটার উদাহরণ দিলে আপনারা বুঝবেন। তাহলে এখানে আমরা জানলাম যে কলকলা এর অর্থ হচ্ছে প্রতিধ্বনি বা কম্পন। এরপর হচ্ছে কলকলা হরফ 5টি। এখানে যে আমরা কলকলার বিষয়গুলো পড়তেছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো সবাই মনে রাখবেন। আগে যেগুলো ছিল যে হরকত কাকে বলা হয়, তানবিন কাকে বলা হয়, এগুলো আপনারা অনেকে আগে থেকে জানতেন, তো সেগুলো গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এখন থেকে যেই পড়াগুলো শুরু হবে, প্রতিটা পাঠ বা প্রতিটা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। তো কলকলা হরফ হচ্ছে 5টি: কফ, ত, বা, জিম, দাল। এই 5টা হরফ সবাই ভালো করে মুখস্থ করবেন। কফ, ত, বা, জিম, দাল। এরপর হচ্ছে কলকলা এর হরফগুলো সাকিন অবস্থায়। এখান থেকে শুরু হচ্ছে যে কলকলা আমরা কখন করব, আমরা কোন অবস্থায় কলকলা করব, বা এর নিয়মটা কী। এর নিয়ম হচ্ছে যে কলকলা হরফগুলো সাকিন অবস্থায়, যখন কলকলা হরফের উপরে সাকিন হবে বা হরফগুলোতে তাসদিদ হলে, অর্থাৎ কলকলা হরফগুলোর উপরে যদি তাসদিদ থাকে এবং তাসদিদযুক্ত হরফে থেমে গেলে শক্তভাবে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। যখন আপনি কলকলা হরফের উপরে সাকিন হবে, তখন আপনি কলকলা করবেন। অথবা কলকলা হরফের উপরে যদি তাসদিদ হয় এবং আপনি ওই কলকলা হরফের উপরে গিয়ে যদি থেমে যান, তখন শক্তভাবে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। এখানে আমরা কলকলার নিয়ম পড়তেছি 2টা, সবাই খুব খেয়াল করে শুনবেন যে এখানে আমরা কলকলার নিয়ম পড়তেছি 2টা। একটা হচ্ছে যে কলকলা হরফের উপরে যদি সাকিন হয়, তখন কলকলা হবে।
অর্থাৎ এখানে যে 5টা হরফ দেখতেছি কফ, ত, বা, জিম, দাল, এই 5 হরফের উপর সাকিন হলেই কলকলা করে পড়বেন। এখন সাকিন এটা দুইভাবে হতে পারে। একটা হচ্ছে শব্দের মাঝখানে, আপনি একটা আয়াত পড়তেছেন বা পুরো একটা লাইন পড়তেছেন বা একটা সেন্টেন্স পড়তেছেন, ওই শব্দের মাঝখানের একটা হরফের মধ্যে কলকলা হরফ আসলো, আপনি তখন কলকলা করবেন। কলকলা হরফের উপর সাকিন হলো, আপনি কলকলা করবেন। এটা একটা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি যখন একটা আয়াত পড়তেছেন এবং ওই আয়াতের সর্বশেষ যেই হরফ, আপনি যে হরফের উপরে গিয়ে থামতেছেন, ওই সর্বশেষ হরফের উপরে যদি কলকলা হরফ আসে তখন ওইটা সাকিন হয়ে যাবে। ওই সাকিন হলেও সেখানে আপনাকে কলকলা করতে হবে। এই হলো 2টা। 3 নাম্বারটা হচ্ছে যে কলকলা হরফের উপরে যদি তাসদিদ হয় এবং ওই তাসদিদযুক্ত হরফের উপরে আপনি গিয়ে যদি থেমে যান, তখন আপনাকে কলকলা করতে হবে। এই তৃতীয় প্রকারটা কিন্তু থামার সাথে সম্পর্কিত। তৃতীয় প্রকারটা থামার সাথে সম্পর্কিত, থামলে কলকলা হবে। আর যদি ওই তাসদিদযুক্ত হরফের উপরে আপনি গিয়ে থেমে না যান, বরং আপনি এই আয়াতটাকে পরবর্তী আয়াতের সাথে বা এই লাইনটাকে পরবর্তী লাইনের সাথে আপনি মিলিয়ে পড়েন, তাহলে কিন্তু কলকলা আর হবে না। যেমন আমরা সূরা লাহাবের মধ্যে পড়ি, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, এখানেও সেম একই নিয়ম, শেষ হরফে তাসদিদ আছে, ওয়া তাব লাস্ট হরফ হচ্ছে বা, ওই বা হরফের উপরে আছে তাসদিদ, এবং আপনি ওখানে গিয়ে থেমে যাচ্ছেন। আয়াত শেষ হওয়ার কারণে আপনি সেখানে থামতেছেন, এই থামার কারণে ওই তাসদিদযুক্ত হরফটা আপনাকে কলকলা করে পড়তে হবে। এখন যদি আপনি ওয়াতাব বলে না থেমে পরবর্তী আয়াতের সাথে, অর্থাৎ মা আগনা আনহু, এই পরবর্তী আয়াতের সাথে আপনি মিলিয়ে পড়েন, তাহলে সেখানে কোনো কলকলা হবে না। এই বিষয়গুলো আপনাদেরকে সামনে আরও বলবো, এখানে যেহেতু এই বিষয়টা আসছে সেজন্য একটু বলে দিলাম। তাহলে এখানে আমরা কি কি জানলাম? 1 নম্বর জানলাম যে কলকলা এর অর্থ কী। কলকলা অর্থ হচ্ছে প্রতিধ্বনি বা কম্পন। দ্বিতীয় বিষয়টি জানলাম যে কলকলা হরফ কয়টি। কলকলা হরফ হচ্ছে 5টি, কফ, ত, বা, জিম, দাল। তৃতীয় বিষয়টি আমরা জানলাম সেটা হচ্ছে যে আমরা কলকলা কখন করব। কলকলা আমরা 2ভাবে করব, মানে 2 অবস্থায় করব বা 2 নিয়মে করব। প্রথম নিয়মটা হচ্ছে যে কলকলা হরফের উপরে সাকিন হলে কলকলা করে পড়তে হবে। সেই সাকিনটা শব্দের মাঝখানে হতে পারে অথবা আয়াতের শেষেও হতে পারে। আর দ্বিতীয় নিয়মটা আমরা জানলাম যে কলকলা হরফের উপরে যদি তাসদিদ হয় এবং ওই তাসদিদযুক্ত হরফের উপরে আপনি গিয়ে যদি থেমে যান, তাহলে আপনাকে শক্তভাবে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। তাহলে এখানে আমরা কলকলার নিয়মটা জানলাম। এখন আমরা পড়ব। প্রথমে আমরা কলকলা হরফগুলোর উপরে জবর দিয়ে পড়ব। এখানে লেখা আছে জবর দিয়ে কলকলার উচ্চারণ, অর্থাৎ কলকলার আমরা যে 5টা হরফ পড়লাম, কফ, ত, বা, জিম, দাল, এই 5টা হরফ দিয়ে 5টা শব্দ তৈরি করা হয়েছে এবং এখানে আমরা জবর দিয়ে পড়তেছি। এরপর জের দিয়ে পড়ব, এরপর আমরা আবার পেশ দিয়ে পড়ব। তাহলে জবর দিয়ে পড়লে এর উচ্চারণ কী রকম হবে? হামসা কফ জবর আক। এখানে দেখেন হামসা কফ জবর আক, আক বলে আমি শব্দটা হরফটা পড়তেছি। কলকলার এখানে যে হরফ সেটা হচ্ছে কফ। কফ হরফের মাখরাজ ছিল জিহ্বার গোড়া উপরের তালুর সাথে লাগবে। তো আমি এখানে হামসা কফ জবর আক বলে আমি থেমে যেতে পারতাম, কিন্তু আমি হরফটাকে উচ্চারণ করে আবার প্রতিধ্বনি করতেছি, আওয়াজটাকে আবার ফিরিয়ে দিতেছি, আক। একদম মানে একেবারে যে আক কফের উপরে জবর দিয়ে পড়বেন বিষয়টা এমন না। আপনি জবর দিয়ে পড়বেন না, কিন্তু আওয়াজটাকে ফিরিয়ে দিবেন, হামসা কফ জবর আক। এরপরের হরফটি দেখেন ত, হামসা ত জবর আত। এরপরের হরফ হামসা বা জবর আব, আব। এরপরের হরফ জিম, হামসা জিম জবর আজ, আজ। এরপরে হরফ দাল, হামসা দাল জবর আদ, আদ। তাহলে আমরা কলকলার 5টা হরফ জবর দিয়ে পড়লাম।
এরপর আসছে জের দিয়ে কলকলার উচ্চারণ, অর্থাৎ আমরা যে কলকলার 5টা হরফ পড়তেছি এই 5টা হরফের উপর আমরা 5টা হরফের আগের হরফে জের দিয়ে পড়ব। হামজা কফ জের ই ক, হামজা ত জের ই ত। এরপরে হরফ বা, হামজা বা জের ইবে ইবে, হামজা জিম জের ইজে ইজে, হামজা দাল জের ইদে। এরপর আসছে কলকলা হরফের, কলকলা হরফগুলো আমরা পেশ দিয়ে পড়ব, অর্থাৎ কলকলা হরফ সাকিন তার পূর্বে থাকবে পেশ। হামজা কফ পেশ ও ক, হামজা কফ পেশ ও ক, হামজা ত পেশ ও ত, হামজা ত পেশ ও ত, হামজা বা পেশ উব, হামজা বা পেশ উব, হামজা জিম পেশ উজ, হামজা জিম পেশ উজ, হামজা দাল পেশ উদ, হামজা দাল পেশ উদ। তাহলে এখানে আমি কলকলার 5টা হরফ জবর দিয়ে জের দিয়ে এবং পেশ দিয়ে উচ্চারণ করে আপনাদেরকে পড়ে শোনালাম। এখন আপনারা দেখেন যদি কোন একটা শব্দ বা এই যে নিয়মগুলো বললাম এগুলো যদি আবার বলতে হয় তাহলে বলতে পারেন। সবাই শুনতেছেন? জি আচ্ছা জি ঠিক- হুজুর। আচ্ছা ঠিক আছে। এরপর আমরা জানবো যে কলকলার মাস্ক। এখানে তো আমরা কলকলা হরফগুলো একটা হরফ পড়লাম, এখন আমরা কলকলার মাস্কের মধ্যে আমরা এক একটা শব্দ পড়ব, যে শব্দের মাঝখানে যখন কলকলা হবে তখন কিভাবে শব্দটা আমরা পড়ব। দেখেন এখানে প্রথম লাইনের প্রথম শব্দ খ সবর খ, খ এটা মোটা হরফ, খ সবর খ একেবারে কণ্ঠনালীর শেষ ভাগ থেকে পড়বেন। লাম কফ সবর লা ক, এখানে দেখেন লাম কফকে ধরবে, এমনটা হবে না যে আপনি লাম কফকে ধরে থেমে যাবেন না, প্রতিধ্বনি হবে, আওয়াজটা রিপিট হবে। লাম কফ সবর লা ক, খলা ক, তা পেশ তু, খলা ক তু। এরপরে শব্দ হামসা কফ জের এ ক, র হামদা জবর র। এই যে দেখেন এখানে র হামসাকে ধরতেছে, হামসা হরফের উপরে আছে সাকিন। আমরা যে আগে পড়েছিলাম সাকিনযুক্ত হামসা কিভাবে পড়তে হয়, ধাক্কা দিয়ে পড়তে হয়, শক্ত করে ধরে পড়তে হয়, এখানে সেম একই নিয়মটা হবে। র হামদা জবর র, এ ক র। এরপরে শব্দ হামসা কফ পেশ ও ক, সিনজের সি, ও ক সি, মিম পেশ মু, ও ক সি মু, ও ক সি মু। এখানে ও ক বলার সময় ঠোঁট গোল করে পড়বেন। সিন জের সি, জেরের উচ্চারণ ঠোঁট দুদিকে ছড়ায় পড়বেন। মিম পেশ মু, এখানেও ঠোঁট গোল করে পড়বেন। আপনি এইভাবে এই শব্দটা উচ্চারণ করে দেখেন, আপনার শব্দটা উচ্চারণ করতে অনেক ইজি হবে, অনেক সহজ হবে এবং উচ্চারণটা অনেক সুন্দর হবে। হামসা কফ পেশ ও ক, সিনজের সি, ও ক সি, মিম পেশ মু, ও ক সি মু। এরপরে শব্দ হামসা ত সবর আ ত, আইন সবর আ, আ ত আ, মিম সবর মা, আ ত আ মা। এরপরে শব্দ মিম ত সবর মা ত, লাম সবর লা, মা ত লা, আইন দুই পেশ উন, মা ত লা উন। এরপরের লাইন নুন ত পেশ নু ত, ফা সবর ফা, নু ত ফা, তা দুই সের তিন, নু ত ফা তিন, নু ত ফা তিন। এরপরে শব্দ আইন বা সের ইবে, কলকলা, আইন বা সের ইবে, র সবর র, র এখানে মোটা হবে, ইব র, তা দুই পেশ তুন, ইব র তুন। এরপরে শব্দ হা বা সবর হাবে, লাম দুই পেশ লুন, হাবে লুন, হাবে লুন। এরপরে শব্দ ওয়াও সবর ওয়া, ঠোঁট গোল করে পড়বেন। ওয়াও সবর ওয়া, তা বা পেশ তুব, ওয়া তুব, ওয়া
তুব। এরপরে শব্দ হামসা জিম জবর আজে, আজে। র দুই পেশ রুন, আজে রুন, আজে রুন। সর্বশেষ লাইন হা জিম সের হিজে, হিজে। র দুই পেশ রুন, হিজে রুন। এরপরে শব্দ ফা জিম জবর ফাজে, র দুই পেশ রুন, ফাজে রুন। এরপরে শব্দ কফ দাল জবর কদে, কদে। হামসা ফা জবর আফ, হামজা ফাকে ধরে ফেলবে, আফ বাতাস ছেড়ে দিয়ে পড়বেন। কদ আফ লাম জবর লা, হা জবর হা, কদ আফ লা হা, কদ আফ লা হা। এরপরে শব্দ সিন দাল জের সিদে, সিদে। র জবর র, সিদে র, তা দুই পেশ তুন, সিদে রতুন, সিদে রতুন। এরপরে শব্দ ইয়া দাল জবর ইয়াদে, ইয়াদে কলকলা। আইন পেশ উ, ইয়াদ উ, ইয়াদ উ। তাহলে আমি এখন আপনাদের কলকলার মাস্কের হরফ শব্দগুলো পড়ে শোনালাম। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপরও যদি কারো কোনো একটা শব্দ জানার প্রয়োজন হয় বলতে পারেন। আচ্ছা হুজুর, জি। যে কলকলা মশক দ্বিতীয়টা উচ্চারণটা সব একটু দেখবেন। দ্বিতীয়টা ইকরা, হ্যাঁ, এটা বানান কিভাবে করবে এটা? হামসা কফ জের ইক, ইক। র হামদা জবর র, র হামদা জবর র। ইকর, ইকর। জি, হ্যাঁ বুঝতে পারছি হুজুর। আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে আমাদের ক্লাসের মধ্যে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয় নিয়ে পড়লাম। একটা হচ্ছে জজম বা সাকিন। জজম বা সাকিনের পরিচয় জানলাম। জজম বা সাকিনযুক্ত হরফ আগের হরকতের সাথে একবার পড়তে হয় এবং এখানে অনেকগুলো শব্দ ছিল, সবগুলো শব্দ আপনাদেরকে পড়ে শোনালাম, এগুলো পড়ে আসবেন। এরপর আমরা জানলাম কলকলা, কলকলার পরিচয়, কলকলার অর্থ কী, কলকলা হরফ 5টি এবং কলকলার 2টা নিয়ম আমরা জানলাম। একটি হচ্ছে যে কলকলা হরফের উপর সাকিন হলে কলকলা করে পড়তে হয়। সেই সাকিনটা হয়তো শব্দের মধ্যখানে হতে পারে অথবা আয়াতের শেষেও হতে পারে, আয়াতের শেষেও হতে পারে। দ্বিতীয় নিয়মটা আমরা জানলাম যে কলকলা হরফের উপর যদি তাসদিদ হয় এবং ওই তাসদিদযুক্ত হরফের উপরে গিয়ে যদি আপনি থেমে যান তাহলে শক্তভাবে ধাক্কা দিয়ে পড়তে হয়। এবং এখানে কলকলা হরফগুলো জবর দিয়ে, জের দিয়ে, পেশ দিয়ে আমরা জানলাম। এবং কলকলার মস্ক নামে এখানে আমরা অনেকগুলো শব্দ পড়লাম। তো এগুলো আপনাদের পড়া থাকলো। ক্লাসের যেই ভিডিওটা ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আপনারা পেয়ে যাবেন। যদি এগুলো না বুঝে থাকেন তাহলে সবাই ভিডিওটা দেখে নেবেন। আপনাদেরকে বারবার প্রতিদিনই বলি যে আপনারা ভিডিওগুলো দেখেন, দেখে পড়াগুলো ভালো করে শিখেন। বাসায় একটু সময় দেন। প্রতিদিন আপনি বাসায় একটা সময় নির্ধারণ করে নেবেন যে এই সময়টা অর্থাৎ 20 মিনিট বা 25 মিনিট অথবা আধা ঘন্টা অথবা 40 মিনিট, এই সময়টা আমি অন্য কোনো কাজ করব না, শুধু আমি ক্লাসের আরবি ক্লাসের পড়াগুলো এই সময়টাতে আমি পড়ব। আর পুরুষরা তো আমার কাছে পড়াগুলো শোনাচ্ছেন, মহিলা যারা আছেন আপনাদের 2টা গ্রুপ আছে, 2টা গ্রুপে যে কোনো একটি গ্রুপ